হামলা পাল্টা হামলা থামলেও চলছে নয়াদিল্লি ইসলামাবাদ বাগযুদ্ধ। সাম্প্রতিক সংঘাতে 11 সেনার মৃত্যুর খবর নিশ্চিত করল পাকিস্তান। মোদির বক্তব্য প্রত্যাখ্যান। 3 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রিয়াদে রাজকীয় অভ্যর্থনা। আলোচনায় গুরুত্ব পাবে অস্ত্র বিক্রি ও ফিলিস্তিন ইস্যু। ওয়াশিংটন তেহরান বৈঠকের প্রশংসার কয়েক ঘন্টার মাথায় ইরানের উপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা। খামেনির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগ। এবং শুল্ক যুদ্ধে একঘরে হয়ে পড়বে আধিপত্যবাদীরা। ওয়াশিংটন বেইজিং বাণিজ্য চুক্তির পর শি জিনপিং এর কঠোর বার্তা। লাতিন দেশগুলোর সঙ্গে সখ্যতা বাড়ানোর ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। 4 দিনের ভয়াবহ সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বাকযুদ্ধ থামছেই না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে পাকিস্তান। ভারত কোনো সন্ত্রাসী ঘাঁটিতে নয় বরং বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। অন্যদিকে সাম্প্রতিক সংঘাতে নিজেদের 11 সেনা নিহত ও 78 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান ISBR। সোমবার আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতের সেনাবাহিনী। তাদের দাবি, জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় ড্রোন হামলার চেষ্টা করে পাকিস্তানের সেনারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ড্রোন ধ্বংসের দাবি করা হয়। দুই দেশের মধ্যে সংঘাত বন্ধের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে হামলা হলে পাকিস্তানের সীমানায় ফের আঘাত হানবে দিল্লি বলে হুঁশিয়ারি দেন তিনি। ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ আনেন ভারতের প্রধানমন্ত্রী। टेरर और टॉप एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। নরেন্দ্র মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। নয়াদিল্লির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন হিসেবে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মোদী পরাজিত জোয়ারের মতো কথা বলছেন বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের বিরোধী রাজনীতিবিদরাও মোদীর সমালোচনা করেছেন। সাম্প্রতিক সহিংসতায় ভারতের হামলায় নিজেদের সেনা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ISPR। Thank you very much. এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ থামানো সম্ভব হয়েছে। ট্রাম্প আরো জানান, সংঘাত থামাতে বাণিজ্য ছিল বড় হাতিয়ার। উভয় পক্ষকে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণা না হলে বাণিজ্য বন্ধ করা হবে। My administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one. এদিকে সংঘাত বন্ধ হয় শ্রীনগর বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। যদিও জম্মু কাশ্মীরের সোপিয়ানে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। রাহানুল রানা, সময় সংবাদ। দ্বিতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিয়াদের রাজকীয় অভ্যর্থনায় তাকে স্বাগত জানান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের পাশাপাশি কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও যাবেন তিনি। ট্রাম্পের মধ্যপ্রাচ্যের এই সফরে ইসরায়েল যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করেন। 3 দিনের সফরে অস্ত্র বিক্রি, সামরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিন ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সৌদি আরবের রিয়াদে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর এটি ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর। বিমানবন্দর থেকে সৌদি যুবরাজের সঙ্গে সৌদি রয়্যাল কোর্টে যান ট্রাম্প। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অব অনার। সেখানে সৌদি নেতাদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। এরপর অংশ নেবেন কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সৌদি মার্কিন বিনিয়োগ ফোরামে। Especially what you've done for women. গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই সফরকে ঐতিহাসিক উল্লেখ করেন ট্রাম্প। 3 দিনের এই সফরে সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস জানায়, সফরের মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা। গাজায় যুদ্ধবিরতি এবং সৌদি আরব ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণ, অস্ত্র বিক্রির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতেও আলোচনা হবে বলে জানানো হয়। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করবেন ট্রাম্প। Thank you. You've done really. মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বাণিজ্যিক দিক থেকে এই সফর ট্রাম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সফরের প্রথম দিনেই সৌদি যুবরাজ সালমানের কাছ থেকে যুক্তরাষ্ট্রের শিল্প খাতে $1 ট্রিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করতে পারেন ট্রাম্প, যা সালমানের ঘোষিত $600 বিলিয়ন প্রতিশ্রুতির চেয়েও বেশি। একই সঙ্গে 3 ধনী উপসাগরীয় দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো মজবুত করতে দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অন্তত $2 ট্রিলিয়ন বিনিয়োগ আনতে পারেন ট্রাম্প। Thank you very much. এদিকে উপসাগরীয় দেশগুলোয় সফরে থাকার সময় রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কেও যেতে পারেন ট্রাম্প। সফরের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের একথা জানান তিনি। That that meeting take place. I think. রাইসা জান্নাত, সময় সংবাদ। এই মুহূর্তে রিয়াদের সৌদি রয়্যাল কোর্টে বৈঠক করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে।
আমরা যেমনটা দেখতে পাচ্ছি সৌদি রয়্যাল কোর্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাদের মধ্যে কথোপকথন আলোচনা চলছে এবং দুই দেশের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে একটা পরিচয় পর্ব আমরা দেখছি যে আনুষ্ঠানিকতা সারা হচ্ছে এবং এই সফরটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সফরটি নানা কারণে আসলে বেশ গুরুত্ব পাচ্ছে। যদিও একেবারে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে যে বিভিন্ন অস্ত্র কিংবা বাণিজ্যিক চুক্তি রয়েছে, তার পাশাপাশি আসলে ফিলিস্তিন ইস্যুতেও হোয়াইট হাউস যেটি জানিয়েছে যে ফিলিস্তিন ইস্যুতেও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তবে বিশ্লেষকদের অনেকের মতেই কিছু একটু অনাস্থার জায়গাও রয়েছে। সেটি হচ্ছে এর আগে আমরা দেখেছি কিছুদিন আগে আমরা যেটা দেখলাম যে ভারত পাকিস্তানের মধ্যে যেই সংঘাত, সেই সংঘাতের যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা একটা ব্যাপক ভূমিকা রেখেছে, কিন্তু এর আগে ফিলিস্তিনি নিরীহ মানুষের উপরে ইসরায়েলি যে বর্বরতা সেটিতে ডোনাল্ড ট্রাম্প কিংবা এই যে সৌদি আরবের আসলে খুব বড় কোনো ভূমিকা যেটা মুসলিম বিশ্ব প্রত্যাশা করছিল সেইটা আসলে দেখা যায়নি, যার কারণে মুসলিম বিশ্বের একটা অনাস্থার জায়গা ঠিকই থেকে গেছে। এবং বিভিন্ন সময় আমরা ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলকে আসলে একটা সমর্থন জানাতে দেখেছি এবং সৌদি আরবের পক্ষ থেকেও আসলে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে সেইভাবে আসলে কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। তবে এই সফর থেকে সেই বিষয়টি গুরুত্বপূর্ণভাবে তুলে ধরা হবে, আলোচনা করা হবে এবং ইসরায়েলি যেই আগ্রাসন রয়েছে আসলে ফিলিস্তিনি নিরীহ মানুষের উপর সেটি বন্ধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে। একই সঙ্গে আমরা যেটা রিপোর্টেও দেখলাম যে নানা ধরনের বাণিজ্যিক চুক্তি সেগুলো নিয়েও আসলে আলোচনা হবে। এই বিষয়ে আমরা বিস্তারিত আরো আপনাদের পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যাচ্ছি পরের খবরে। হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির জন্য মঙ্গলবার কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। ইসরায়েলি জিম্মি ইডান আলেকজান্ডারের মুক্তির পর মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। এর মধ্যেও গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। গত একদিনে খান ইউনিস সহ উপত্যকাটির বিভিন্ন স্থানে বোমা বর্ষণে প্রাণ গেছে অন্তত 20 ফিলিস্তিনির। মানবিক সহায়তা আটকে দেওয়ার ৭১তম দিনে জীবন আরো দুর্বিষহ হয়েছে ফিলিস্তিনিদের। তবে এর মাঝেও উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলের মুহুর্মুহু হামলা। গত একদিনে খান ইউনিস সহ বিভিন্ন স্থানে দখলদারদের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের। এর মধ্যেই হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির জন্য মঙ্গলবার কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল। ইসরায়েলি জিম্মি ইডান আলেকজান্ডারের মুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, হামাস যদি আরো জিম্মিকে মুক্তি না দেয় তবে ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় হামলা অব্যাহত থাকবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাসের গাজার নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়ে কোনো আলোচনায় যেতে রাজি নয় তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইডান আলেকজান্ডারের মুক্তি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন শান্তি আলোচনার পথ খুলতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। পরমাণু বিষয়ক বৈঠকে ইরান যুক্তিসঙ্গত আলোচনা করেছে বলে প্রশংসায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার মন্তব্যের কয়েক ঘন্টা পরই তেহরানের সামরিক গবেষণা কেন্দ্রের উপর নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর। এদিকে ইরানের উপর হামলা করার সাহস করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার দিয়েছেন দেশটির সেনাপ্রধান। পারমাণবিক ইস্যুতে একের পর এক পরোক্ষ বৈঠকে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। বৈঠকের পর উভয় পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য আসলেও সমঝোতার পথ এখন অনেক দূর। ইরানের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের অর্থনৈতিক সাফল্য আর সুখ সমৃদ্ধি কামনা করেন মার্কিন প্রেসিডেন্ট। দেখা যাক আমরা ইরান ইস্যুতে কি করতে পারি। তবে আলোচনার ফলাফল বেশ ইতিবাচক হবে বলেই আশা করা যাচ্ছে। তবে কেউ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তবুও এখন পর্যন্ত আলোচনায় তেহরান যৌক্তিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ট্রাম্পের এমন বক্তব্যে দুই পক্ষের সমঝোতা নিয়ে কিছুটা আশার আলো দেখা যায়। তবে তার বক্তব্যের মাত্র কয়েক ঘন্টা পরই তেহরানের এক সামরিক অস্ত্র গবেষণাগার ও সংশ্লিষ্ট 3 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। নিষেধাজ্ঞা চলাকালীন এই 3 ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো আর্থিক চুক্তি করতে পারবে না। মার্কিন নিষেধাজ্ঞা সম্পর্কে কোনো মন্তব্য না করলেও ইউরোপের দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফরাসি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, যদি ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি জাতিসংঘ নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার স্ন্যাপব্যাক পদ্ধতি চালু করে তাহলে উত্তেজনা এমনভাবে বাড়বে যা আর ফিরে নেওয়া সম্ভব হবে না। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন মার্কিন সিনেটর টেড ক্রুজ ও টম কটন। টেড ক্রুজ এক সাক্ষাৎকারে জানান, খামেনি এখনো ট্রাম্পকে হত্যার জন্য খুনিদের ভাড়া করছেন। সিনেটর টম কটন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আয়াতুল্লাহরা ট্রাম্পকে ভয় পায় বলেই হত্যা করতে চেয়েছে। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না, এটাই যুক্তরাষ্ট্রের অবস্থান হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর কড়া বার্তা দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেন, শুল্ক যুদ্ধে জয় তো দূরের কথা, উল্টো আধিপত্যবাদীরা একঘরে হয়ে পড়বে।
যুক্তরাষ্ট্র ও তার এশীয় প্রতিদ্বন্দ্বী চীনের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপে 90 দিনের বিরতি ঘোষণার পেরিয়েছে কেবলমাত্র একদিন। এর মধ্যে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর সঙ্গে সখ্যতা বাড়ানোর ঘোষণা দিয়ে মার্কিনদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত সেলাক সম্মেলনে তিনি বলেন, শতাব্দীর সবচেয়ে বড় পরিবর্তন চলছে বিশ্বজুড়ে, একতা ও সহযোগিতা ছাড়া বিকল্প নেই বলে দাবি করেন তিনি। চীনের বাণিজ্য যুদ্ধের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হলেও প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন গোটা লাতিন আমেরিকার উদ্দেশ্যে। মঞ্চে দাঁড়িয়ে শি জিনপিং বলেন, শুল্ক যুদ্ধে কেউ জয়লাভ করে না, বরং অন্যকে নিচে নামিয়ে এনে আধিপত্য বিস্তারের চেষ্টা চালালে ব্যর্থ তো হতে হয়ই, একই সঙ্গে একঘরে হয়ে পড়ে সেই দেশ। তিনি যুক্তরাষ্ট্রের একতরফা নীতির সমালোচনা করে বলেন, ন্যায় বিচার ও সমতা গ্লোবাল সাউথের অধিকার। শি জিনপিং জানান, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোকে প্রায় $9.2 বিলিয়ন ঋণ সুবিধা দেবে বেইজিং, তাও চীনা মুদ্রায়। লক্ষ্য একটাই, চীনা মুদ্রার আন্তর্জাতিকীকরণ এবং আঞ্চলিক আধিপত্য জোরদার করা। বিশ্লেষকরা বলছেন, লাতিন অঞ্চলকে ওয়াশিংটনের ক্ষমতার বলয়ে যোগ করতে একসময় ট্রাম্প যে চেষ্টা চালিয়েছিলেন তারই পাল্টা সমীকরণ তৈরি করছে বেইজিং। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। নাগরিকত্ব প্রাপ্তিতে কঠোর নীতি করতে যাচ্ছে যুক্তরাজ্য। বাড়ছে বসবাসের মেয়াদ ও ভাষাগত দক্ষতার শর্ত। বাংলাদেশিদের জন্য কঠিন হচ্ছে ইতালির অভিবাসন প্রক্রিয়াও। চুক্তির আহ্বান উপেক্ষা করে এক রাতেই শতাধিক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের দাবি, যুদ্ধবিরতির প্রস্তাব মেনে না নিয়ে আলোচনার কথা বলে সময় নষ্ট করছে মস্কো। এমন প্রেক্ষাপটে রাশিয়া তুরস্কে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে। প্রেসিডেন্ট পুতিনের উপস্থিত নিশ্চিত হলেই বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছে জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার পক্ষে মত দিলেও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন, পুতিন শুধু সময় কিনতে চাইছেন। এদিকে সোমবারের মধ্যে রাশিয়া যুদ্ধবিরতি না মানলে নতুন নিষেধাজ্ঞা জারি করবে ইউরোপীয় ইউনিয়ন বলে হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। লন্ডনে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে রুশ আগ্রাসন প্রতিরোধে কঠোর পদক্ষেপের ডাক উঠেছে। বর্তমান প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, আলোচনা কি সত্যি যুদ্ধ থামাবে নাকি আরেকটি কৌশলগত চাল মাত্র? তবে এই প্রশ্নের উত্তর মিলতে পারে ইস্তাম্বুলে আগামী বৃহস্পতিবারের বৈঠকে। নাদিম মারজান, সময় সংবাদ। নাগরিকত্বে কড়াকড়ির নতুন বার্তা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 5 বছরের জায়গায় 10 বছর, কর্মসংস্থানের নিয়ন্ত্রণ আর ভাষার কঠিন সব শর্ত মিলিয়ে অভিবাসীদের জন্য শুরু হয়েছে এক অনিশ্চিত লড়াই। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। ক্ষমতায় আসার 1 বছরও পূরণ হয়নি, এর মধ্যে নাগরিকত্ব নীতিতে সবচেয়ে কঠোর শ্বেতপত্র প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। স্টারমার জানালেন, এখন থেকে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া হবে দীর্ঘমেয়াদী ও কঠিন। আজ আমরা অভিবাসন নিয়ে একটি হোয়াইট পেপার প্রকাশ করেছি। এই কৌশলগত পরিকল্পনা আমার পরিবর্তনের রূপরেখার কেন্দ্রে রয়েছে, যা আমাদের সীমান্তের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে। নতুন নীতিমালায় ইংরেজি ভাষা জানার শর্ত আরো কঠিন করা হয়েছে। পাশাপাশি 5 বছর পর নাগরিকত্বের আবেদন করার নিয়ম বাড়িয়ে করা হয়েছে 10 বছর। বিদেশি কর্মী নিয়োগেও আসছে বিধিনিষেধ, যার প্রভাব পড়বে কেয়ার হোম সহ বিভিন্ন খাতে। 5 বছর পর আপনার আইলা পাইতো, তো এখন দেখা যাচ্ছে যে আপনার আফটার 5 ইয়ার আবার 50 যেতে হবে। তো এটা একটু আমাদের কমিটির জন্য স্বস্তিজনক হবে না। বিশেষ করে বাইরে থেকে এসেছে এবং বাইরের দেশের অভিবাসী, তাদের জন্য এটা খুবই কঠিন হবে। আইনজীবীদের মতে এই কড়াকড়ি শুধু অভিবাসীদের নয়, যুক্তরাজ্যের অর্থনীতির জন্য হুমকি। এতে কমবে দক্ষ জনশক্তি, বাড়বে সামাজিক চাপ। গভর্নমেন্টের প্রপোজালটা হচ্ছে হয়তো কিছুদিনের মধ্যেই তারা সবাইকেই 10 ইয়ার্সের ক্যাটাগরিতে নিয়ে আসবেন। তার মানে হচ্ছে আপনি লিগেলি যদি এই দেশে 10 ইয়ার্স থাকেন, রিগার্ডলেস অফ ওয়েদার পার্টনার ও প্যারেন্ট ও ইন এনি আদার ক্যাটাগরি, তাহলে আপনি ইনডেফিনিট লিভ টু রিমেইন পাবেন। এটা আমাদের জন্য একটা অশনি সংকট। 2024 সালে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন 1,62,000 অভিবাসী, যা আগের বছরের তুলনায় 35% বেশি। কিন্তু নতুন নিয়মে সেই প্রবাহে পড়তে যাচ্ছে বড় ধরনের ধাক্কা। যুক্তরাজ্যের নতুন নাগরিকত্ব নীতিমালা যেন অভিবাসীদের জন্য এক কঠিন পরীক্ষার নাম। বৈধভাবে 10 বছর বসবাস করলে মিলবে সেই বহুল প্রতীক্ষিত সোনার হরিণ খ্যাত ব্রিটিশ নাগরিকত্ব। তবে এই পথ পাড়ি দেওয়া এত সহজ নয়। প্রতিটি পদে পদে রয়েছে জবাবদিহিতা ও কঠিন বিধিনিষেধ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। মিয়ানমারের জান্তা বাহিনীর বিমান হামলায় একটি স্কুলে 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 20 জন। স্থানীয়রা জানান, সোমবার সকালে শাকাইং অঞ্চলের থেইনকুন গ্রামে এই হামলা চালানো হয়। স্কুলটি বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজন নিখোঁজ থাকতে পারে, বাড়তে পারে হতাহতের সংখ্যা। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে জান্তা সরকারের একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফিলিপিন্সের মধ্যাঞ্চলের কান লাওন আগ্নেয়গিরিতে আবারও শুরু হয়েছে অগ্নুৎপাত। স্থানীয় সময় মঙ্গলবার সকালে বড় আকারের এই অগ্নুৎপাতে 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। দেশটির অগ্নুৎপাত ও ভূমিকম্প বিষয়ক দপ্তর জানায়, এর স্থায়িত্ব ছিল অন্তত 5 মিনিট। এর আগেও বেশ কয়েকবার এই দুর্যোগ ঘটায়। গত বছরের ডিসেম্বর থেকেই আগ্নেয়গিরির চারপাশের 6 কিলোমিটার এলাকায় 3য় মাত্রার সতর্কতা জারি করা হয়, যা এখনও বহাল রয়েছে। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হামলা পাল্টা হামলা থামলেও চলছে নয়াদিল্লি ইসলামাবাদ বাকযুদ্ধ। সাম্প্রতিক সংঘাতে 11 সেনার মৃত্যুর খবর নিশ্চিত করল পাকিস্তান। মোদির বক্তব্য প্রত্যাখ্যান। 3 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। রিয়াদে রাজকীয় অভ্যর্থনা। আলোচনায় গুরুত্ব পাবে অস্ত্র বিক্রি ও ফিলিস্তিন ইস্যু।
এবং ওয়াশিংটন তেহরান বৈঠকের প্রশংসার কয়েক ঘন্টার মাথায় ইরানের উপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা, খামেনির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার অভিযোগ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।